আমরা সবাই জানি। আরেকটা পর্যায় আছে যার নাম আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ, এটাকে অন্ধকার পর্যায়েও কেউ কেউ বলে। তাহলে এই ফেজে আসলে হয়টা কি, ঠিক আছে, এই ফেজে আসলে হয়টা কি সেটাই আমরা এখন দেখব। তোমরা সবাই জানো যে আলোক পর্যায়টা হয় থাইলাকয়েড বা গ্রানামে, রাইট? এই যে সেই থাইলাকয়েড বা গ্রানামে হয়ে গেল, কিন্তু অন্ধকার পর্যায়টা হবে কিন্তু এস্ট্রোমায়। সো এটার নাম এস্ট্রোমা। এটাও তোমরা জানো যে এটার নাম এস্ট্রোমা। তো এই এস্ট্রোমার মধ্যে একটা চক্র ঘটে। এই চক্রটার নাম, বিজ্ঞানীর নামে এটাকে বলা হয় কেলভিন চক্র। বিজ্ঞানীর নাম কেলভিন। অর্থাৎ চক্রাকারে কিছু বিক্রিয়া ঘটে, অনেক বড় বিক্রিয়া। তো দুঃখজনক হলো সত্য, এখানে বিক্রিয়া তো দূরের কথা, জাস্ট একটা গোল্লা দিয়েছে এবং কোনো এক্সপ্লানেশন দেয়নি। ঠিক এ কারণেই আমরা এক্সপ্লানেশন দিব না, কারণ এক্সপ্লানেশন দিলে পাগল হয়ে যাবা, সত্যি পাগল হয়ে যাবা। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই যে কত কিছু ঘটে এই একটা গ্লুকোজ তৈরিতে, জাস্ট দেখানোর জন্য। দেখো একটা কেলভিন সাইকেলে কত কিছু ঘটে। এখানে তো আরো অল্প দিয়েছে, অনেক অল্প দিয়েছে। আমাদের ইন্টারমিডিয়েটের বই দেখলেও তুমি ভয় পেয়ে যাবা। আমি যদি ইন্টারমিডিয়েটের বই দেখানোর ট্রাই করি, কোথায়, এই যে এটা হচ্ছে কেলভিন সাইকেল, মানে অনেক কিছু ঘটে। তো যেহেতু তোমরা ছোট মানুষ, তোমাদের বেশি কষ্ট দেয় নাই, বড় হলে ইন্টারে উঠলে তোমাকে এটা শিখতেই হবে, এবং আমরা 1-2 সেকেন্ডে এগুলো মনে রাখাই, সেকেন্ড। আচ্ছা, এই বইও এরকম করে দেওয়া আছে। যাই হোক, তার মানে অনেক কিছু ঘটনা এখানে ঘটে, বাট এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ বলো এই লেভেলে দরকার নাই। তোমরা ভাবতে পারো এখন শিখে রাখি পরে আমার লাভ হবে, পরে তুমি 2-3 সেকেন্ডেই মনে রাখতে পারবা। সো আসলে তাড়াহুড়া নাই এখন। তো এখন আমরা যে কাজটা করি, চলো, আমি যে আঁকতেছিলাম, তাহলে এই কেলভিন চক্র, বিজ্ঞানীর নাম কেলভিন, এই চক্রের মধ্য দিয়ে কি হয়, এই চক্রের মধ্য দিয়ে এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা বায়ুমণ্ডল থেকে আসলো, সেই কার্বন ডাইঅক্সাইড আসলো, এসে সে গ্লুকোজ তৈরি করে। যে গ্লুকোজটাকে আমরা কি বলি, শর্করা। শর্করা। তাহলে অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, এস্ট্রোমাতে ঘটে। হ্যাঁ, অন্ধকার পর্যায়ে কোথায় ঘটে, এস্ট্রোমাতে। এবং এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা এসে গ্লুকোজ বা শর্করা হয়, এবং একটা চক্রের মাধ্যমে অনেকগুলো বিক্রিয়া ঘটে, এর ফলে আলটিমেটলি এই গ্লুকোজটা হয়। এবং এই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্লুকোজ হতে গেলে অবশ্যই যে কাজটা করতে হয়, এই এটিপি এবং এনএডিপিএইচ এর শক্তিটা দরকার হয়। এখন তোমরাই বলো, আমরা আগেই শিখছি এটিপি কিভাবে শক্তি দিবে। এটিপি শক্তি দিবে তার শেষের ফসফেটটাকে ত্যাগ করার ফলে। তো এটিপি যদি এই বিক্রিয়ায় শক্তি দিতে চায়, তাহলে এটিপি কে কি হইতে হবে, ফসফেটটাকে দিতে হবে, ত্যাগ করতে হবে। তো এটিপি যদি ফসফেট ত্যাগ করে, তাহলে সে কিন্তু আবার কি হয়ে যাবে, এডিপি এবং অজৈব ফসফেটে পরিণত হয়ে যাবে। এবং একইভাবে এনএডিপিএইচ যদি শক্তি দিতে চায়, তাহলে এনএডিপিএইচ এর ওই হাইড্রোজেনটার বন্ধনটা ভাঙতে হবে, এবং এনএডিপিএইচ এর হাইড্রোজেন বন্ধন যদি ভেঙে যায়, সে কি হবে, সে আবার কিন্তু এনএডিপি তে পরিণত হবে। তাহলে কেলভিন চক্রে, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে আসলে ঘটছেটা কি, আলোক নিরপেক্ষ পর্যায়ে কারা কারা ব্যবহৃত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে, এটিপি ব্যবহৃত হচ্ছে, এনএডিপিএইচ ব্যবহৃত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্ট। কার্বন ডাইঅক্সাইড, এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হচ্ছে কি, তৈরি হচ্ছে শর্করা বা গ্লুকোজ। সাথে কি তৈরি হচ্ছে, সাথে তৈরি হচ্ছে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এবং এনএডিপি, এবং কি হচ্ছে তৈরি, এনএডিপি। এই যে এরা আবার তৈরি হলো, তৈরি হয়ে আবার পুনরায় আলোক পর্যায়ের জন্য তারা ব্যবহৃত হয়, নতুন করে আবার এইগুলো তৈরির জন্য তারা আবার কি
ব্যবহৃত হয়। এভাবেই কিন্তু এদেরও চক্র চলছে। এদিক দিয়ে দেখো খাদ্য তৈরি হচ্ছে। তাহলে আলটিমেটলি সূর্যের আলো আসার ফলে কি হলো, ক্লোরোফিল সক্রিয় হলো, পানি ভেঙে অক্সিজেন সেটা আমরা পেলাম, এবং এনএডিপি এনএডিপিএস হলো, এডিপি এটিপি হলো। এদের শক্তি ব্যবহার করে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো বায়ুমণ্ডল থেকে, সেই কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে আমরা খাদ্য পেলাম, এবং যে খাদ্যের উপর আমরা পুরো প্রাণীকুল কিন্তু ডিপেন্ডেন্ট। আজকে উদ্ভিদ যদি খাদ্য না বানাতো তাহলে আমরা কিন্তু শেষ হয়ে যেতাম, পৃথিবী ধ্বংস হয়ে যেত, তাই না? তাহলে এই যে পুরো একটা সামারি হচ্ছে সালোক সংশ্লেষণের। আরো একটু যখন বড় হবা, বড় ক্লাসে এটা কেমনে হয়, এখানে কি কি রিয়াকশন হয় সেগুলো শিখবা। তো চলো তোমাদেরকে একটু বইটা আমি দেখাই। তোমাদের বইয়ে দেখো তাই আছে কিনা। এই যে এটিপি ঘুরে আবার কি হয়েছে, এই যে এটা হয়েছে, আর এনএডিপিএস2 ঘুরে আবার কি হয়েছে, এটা হয়েছে। ওকে, এবং দেখো কার্বন ডাইঅক্সাইড শর্করা হয়েছে, এবং এই আলোক নিরপেক্ষ পর্যায়েরই অপর নাম হলো অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায়। ওকে, এবং সেটাই দিয়েছে পরীক্ষায়, ছবিটাও ইম্পর্টেন্ট। তো চলো বর্ণনায় কি বলছে দেখি আমরা বুঝলাম কিনা। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি বলছে চলো আমরা দেখি। বলছে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে, অর্থাৎ আলোক পর্যায়ে আলোক শক্তি ব্যবহার করে যে এটিপি এবং এনএডিপিএস2 সৃষ্টি হয়, সেগুলোকে আসলে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সেগুলোই হলো শক্তির উৎস। ব্যবহার করে কি করা হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আসলো, আলোক নিরপেক্ষ পর্যায়ে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আসলো, সেটাকে গ্রহণ করে এই যে কার্বোহাইড্রেট বা সুগার তৈরি করা হয়। সুগার বলতে বোঝায় যারা চিনির মতো পানিতে দ্রবণীয়, তোমাদের পড়াইছি তো সুগার। ওকে, এটিপি এবং এনএডিপিএস থেকে শক্তি গ্রহণ করার পর সেগুলো যথাক্রমে কি হয়, এটিপি হয়ে যায় এডিপি, আর এনএডিপিএস হয়ে যায় এনএডিপি, এবং আলোক নির্ভর পর্যায়ে সেগুলো পুনরায় শক্তি সঞ্চয় করে। এই যে তারা যেহেতু চেঞ্জ হয়ে এই দুইটা হলো, এই দুইটা এবার কি হবে, আবার আলোক নির্ভর পর্যায়ে পুনরায় কি শক্তি সঞ্চয় করে আবার পুনরায় এটিপিতে পরিণত হবে, সেই কথাটাই বলছে। এখন কি বলছে, বিক্রিয়াগুলো উৎসেচকের সাহায্যে, উৎসেচক মানে এনজাইম, উৎসেচক মানে এনজাইম, এনজাইমের সাহায্যে ক্লোরোপ্লাস্টিডের, কেন বারবার ক্লোরোপ্লাস্টিড লিখছে, ক্লোরোপ্লাস্টিডও বলা যায়, বাট এর তো একটা সুন্দর নাম আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমার মধ্যে চক্রাকারে ঘটতে থাকে। এই যে যেটা আমরা একটু দেখালাম, যে এই বিক্রিয়াগুলো মানে এই যে কার্বন ডাইঅক্সাইড আসলো, শর্করা তৈরি হলো, এদের শক্তি ব্যবহার হলো, এই বিক্রিয়াগুলো চক্রাকারে কিন্তু ঘটতে থাকে। কার মধ্যে, এস্ট্রোমার মধ্যে। কার মধ্যে, এস্ট্রোমার মধ্যে, ঠিক আছে, এস্ট্রোমার মধ্যে ঘটতে থাকে। হ্যাঁ, এবং এর জন্য কিন্তু আলো প্রয়োজন হয় না, এই জন্য এটাকে বলছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এই চক্রটির আবিষ্কারক ডক্টর মেলভিন কেলভিন। তাহলে মেলভিন কেলভিন, ওকে, এজন্য এটাকে কেলভিন চক্র বলা হয়। তারপর কি বলছে, সালোক সংশ্লেষণে কার্বনের গ্যাসীয় অবস্থা থেকে, দেখো বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটা কিন্তু গ্যাস ফর্মে আছে। কি ফর্মে আছে, গ্যাস ফর্মে আছে। তাহলে এই গ্যাসীয় কার্বনটাকে আমরা কি করলাম, কার্বোহাইড্রেটে পরিণত করলাম। তাহলে গ্যাসীয় একটা কার্বনকে আমরা কার্বোহাইড্রেট নামক একটা যৌগে পরিণত করলাম, যা পৃথিবীর অন্যান্য জীব ব্যবহার করতে পারে। এবং এই কার্বোহাইড্রেটটা পৃথিবীর অন্যান্য জীব মানে কি, উদ্ভিদ বাদে বাকি যত প্রাণী আছে তারা কিন্তু ব্যবহার করতে পারে। এই যে আমরা কার্বনটাকে ধরে রাখলাম, ফিক্স মানে কি, ধরে রাখা, ফিক্সেশন, ফিক্সেশন এটা একটা নাউন। সো ফিক্স মানে ভার্ব, ফিক্সেশন যে ফিক্স করে রাখলাম, সেটা কি বলে, কার্বন ফিক্সেশন, বাংলায় কার্বন সংবন্ধন। তাহলে তোমাদেরকে যদি বলে কার্বন ফিক্সেশন কি, এই যে গ্যাসীয় যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে উদ্ভিদ কি করলো, নিয়ে সেটাকে কার্বোহাইড্রেট বানাই দিল। এই যে ধরে রাখলো কার্বনকে, গ্যাসীয় কার্বনকে শর্করা বানায় ফেললো, এই বিষয়টার নামই কার্বন ফিক্সেশন। তারপর বলছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি জানি না কেন মনে থাকার কথা তোমাদের, পৃথিবীতে জীবন কার্বন ভিত্তিক। ওই যে হ্যাঁ হ্যাঁ নিশ্চিত মনে আছে, এটা তো 10 নাম্বার চ্যাপ্টার, যে নবম চ্যাপ্টারে পড়ছো, যে একটা মনে হয় কোন চ্যাপ্টারে পড়লা, নবমই তো পড়ছো, বায়োমলিকুল, যে জীবনের জন্য কি কি দরকার, কার্বন তো দরকার। ওকে, এবং কেলভিন চক্রে কার্বন সংবন্ধন জীবন টিকিয়ে রাখার জন্য অন্যতম ঘটনা। তাহলে কেলভিন চক্রে কি হলো, কার্বন সংবন্ধন হলো, ধরে রাখলাম, এবং এটাকে আমাদের জীবন টিকিয়ে রাখার জন্য একটা অন্যতম ঘটনা। ওকে, সালোক সংশ্লেষণ সবসময় সর্বোচ্চ গতিতে কাজ করে না। আচ্ছা, মানে সবসময় সালোক সংশ্লেষণ খুব ভালো হবে না সেটা বলছে, সর্বোচ্চ গতিতে কাজ করে না মানে সবসময় খুব ভালোভাবে শর্করা তৈরি হবে তা নয়,
যেমন এখন রাত, এখন কিন্তু উদ্ভিদে সালোক সংশ্লেষণ হচ্ছে না। যখন আলোর তীব্রতা ভালো আছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যথেষ্ট আছে, তাপমাত্রা পর্যাপ্ত আছে, পানির পরিমাণও পর্যাপ্ত আছে, যখন এই উপাদানগুলো পর্যাপ্ত থাকবে তখনই সালোক সংশ্লেষণ ভালো হবে। তাহলে কি এই সালোক সংশ্লেষণের গুরুত্ব বলতো? আজকে যদি সালোক সংশ্লেষণ না হতো তাহলে কি হইতো দেখো, সালোক সংশ্লেষণের ফলে আলোক শক্তিটাকে ধরে রাখা হলো, আবদ্ধ করা হলো, করে খাদ্যের মধ্যে রূপান্তর করা হলো। এই খাদ্যের মধ্যে যে শক্তিটা আছে, দেখো এই যে গ্লুকোজ তৈরি হলো, এখন আমরা সেই গ্লুকোজটা খাবো, গ্লুকোজ খেয়ে আমরা কি আবার শক্তি পাবো না বলতো? আমরা খাবার খেয়ে কি পাই? শক্তি পাই না। ক্লাস 10-এ 9-এ তো আছে সালোক সংশ্লেষণ, ক্লাস 10-এ থাকবে শ্বসন। হ্যাঁ, ক্লাস 10-এর বই তো এখনো আসে নাই, ক্লাস 10-এ থাকবে শ্বসন। তো শ্বসনে আমরা দেখব এই গ্লুকোজ থেকে আমরা কিভাবে শক্তি পাই, বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো সৌর শক্তিটাকে আমরা উদ্ভিদ কি করলো, ধরে খাদ্যের মধ্যে স্থিতি শক্তি হিসেবে জমা রাখলো। এই স্থিতি শক্তিটাই পরে আমরা খাবার মাধ্যমে যখন এটিপি হবে তখন এটা হয়ে যাবে গতিশক্তি। স্থিতি শক্তি মানে কি, যে শক্তি জমা থাকে। আর যখন সেই খাবারটা খেয়ে এখান থেকে আবার আমি এটিপি পাবো, সেটা হয়ে যাবে গতিশক্তি। কি হয়ে যাবে? গতিশক্তি। তার মানে খাদ্যের মধ্যে যে শক্তি জমা থাকে তার নাম হচ্ছে স্থিতি শক্তি। তার নাম কি? স্থিতি শক্তি। ওকে, আনিকা বুশরা, স্থিতি শক্তির ইংলিশ কি লেখা আছে তোমাদের ইংলিশ ভার্সনের বইয়ে? দেখো তো লেখা আছে কিছু একটা, আমি ভুলে গেছি। স্থিতি শক্তি, এটাকে বিভব শক্তিও বলে। হ্যাঁ মনে পড়ছে, কি এনার্জি জানি, দাঁড়াও ভুলেই গেলাম। একটু দেখো তো কি আছে, একটু কমেন্ট করে জানো। আচ্ছা, তো সূর্য পৃথিবীর সকল শক্তির উৎস। সালোক সংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ, দেখো যা পড়ছি রিভিশন, সৌরশক্তিকে শোষণ করে এবং তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপির মধ্যে আবদ্ধ করে। এনএডিপিএস এর কথা বলে নাই। পরে এই শক্তিটা উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতি শক্তি রূপে জমা হয়। আচ্ছা, স্টেবল এনার্জি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, স্থিতি মানে তো স্টেবল। হ্যাঁ, ওই শক্তি উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে লাগে। এই যে খাদ্যের মধ্যে যে শক্তিটা, খাবার খেলে সেটা আবার কি কাজে লাগবে। পরভোজী প্রাণীরা, পরভোজী মানে যারা পরের উপর ডিপেন্ডেন্ট, যেমন আমরা মানুষ, উদ্ভিদজাত খাদ্য গ্রহণের মাধ্যমে, অর্থাৎ আমরা যে যে ভাত খাই এটা তো উদ্ভিদ থেকেই পাই, ভাতটা, প্রয়োজনীয় শক্তিটা অর্জন করি। তারপর কি বলছে? কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদির মধ্যে যে শক্তি নিহিত থাকে তা প্রকৃতপক্ষে অনেক বছর আগেকার উদ্ভিদের মধ্যে আবদ্ধ সৌরশক্তি। মানে এই যে কাঠ, কয়লা, পেট্রোলের মধ্যেও যে শক্তি আছে এগুলো আসলে সৌরশক্তিটাই আবদ্ধ হয়ে আছে। মানে এখানে আলটিমেটলি বোঝাইতে চাইছে সূর্যের আলোর শক্তিটাকেই উদ্ভিদ কি করছে, আবদ্ধ করে তার মধ্যে রাখছে, এবং প্রাণীকুল যখন সেই শক্তিটা আহার করে সেটা কিন্তু তাদের মধ্যেও যায়, গিয়ে বিভিন্ন বিক্রিয়ায় কাজে লাগে। এরপরে কি বলছে দেখো, গ্লুকোজকে শ্বেতসারে রূপান্তর। আচ্ছা, শ্বেতসার কি? শ্বেতসার মানে স্টার্চ, শ্বেতসার মানে স্টার্চ মানে জটিল শর্করা। তাহলে গ্লুকোজকে শ্বেতসারে রূপান্তর এবং সঞ্চয়ী অঙ্গে পরিবহন। তো উদ্ভিদের সঞ্চিত খাবার হচ্ছে স্টার্চ। আমরা যখন কোনো কিছু খাই আমাদের শরীরে এই খাবারটা, শর্করাটা গ্লাইকোজেন আকারে জমা থাকে, আর উদ্ভিদের বেলায় এটা জমা থাকে স্টার্চ আকারে। কি আকারে? তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি হয় কিন্তু গ্লুকোজ। তো এই গ্লুকোজটা পরে তৈরি হয়ে হয়ে অনেকগুলো গ্লুকোজ মিলে কিন্তু শ্বেতসার হয়। এন্ড শ্বেতসার হওয়ার পর উদ্ভিদের কি বিভিন্ন জায়গায় সেটা জমা থাকে। তো কোথায় কোথায় জমা থাকে? উদ্ভিদের ফলে, বীজে, মূলে। এই অঙ্গগুলোকে সঞ্চয়ী অঙ্গ বলি, কারণ ওরা কি করবে, স্টার্চটা জমা রাখবে। সিম্পল হিসেব। গ্লুকোজ থেকে আবার অন্য খাবারও তৈরি হয়, সেটাও আমরা বায়োমলিকুল বা জৈব অণু চ্যাপ্টারে পড়ছি। পরভোজী প্রাণীরা তখন এই জিনিসগুলো ডিরেক্ট কিংবা ইনডিরেক্টলি খাবার হিসেবে গ্রহণ করে। তাই আমরা বলতে পারি সালোক সংশ্লেষণের ফলে যে খাবারগুলো তৈরি হলো সেগুলোই কিন্তু প্রাণী খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ সালোক সংশ্লেষণের প্রথমে গ্লুকোজ হলো, এই গ্লুকোজটা বড় ফর্ম হয়ে গেল, বড় ফর্ম মানে কি, স্টার্চ হলো, শ্বেতসার হলো, সেইটা আবার উদ্ভিদের ফলের মধ্যে জমা থাকলো, আমরা সেই ফলটা খেলাম, ফল খেয়ে আবার আমরা গ্লুকোজ পেলাম। এই তো বিষয় ভাই। এবং দেখো পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের একটা ব্যালেন্স হচ্ছে। কিভাবে কিভাবে ব্যালেন্স হচ্ছে? এই যে আমরা পরিবেশের কার্বন ডাই অক্সাইড নিলাম, নিয়ে আবার পরিবেশে কি, আমরা তো না, উদ্ভিদ, উদ্ভিদ পরিবেশের কার্বন ডাই অক্সাইড নিল, নেওয়ার পর পরিবেশে অক্সিজেন ছাড়লো, তাই না? তাহলে এই যে অক্সিজেন ছাড়লো, সেই অক্সিজেনটা আবার কি শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করলো, সেই শ্বসনের ফলে আবার কার্বন ডাই অক্সাইড হলো। শ্বসন তো এখনো পড়ো নাই, দেখো কি মজার। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিল, নেওয়ার পর পৃথিবীতে মানে বায়ুমণ্ডল অক্সিজেন ছাড়লো, সেই অক্সিজেন আবার প্রাণী নিল বা উদ্ভিদই কিন্তু আবার নিল,
নেওয়ার পর আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়লো, তার মানে এভাবে বায়ুমণ্ডলে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা ব্যালেন্স হচ্ছে। এবং এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা মুখস্থ করবেন, অক্সিজেনের স্বাভাবিক পরিমাণটা মুখস্থ করবেন বায়ুমণ্ডলে। ওকে, এবং সালোক সংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদরা কি করে দেখলাম, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনটাকে ত্যাগ করে পরিবেশে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের একটা ব্যালেন্স রাখে। তো এরপর কি আছে চলো, হ্যাঁ কি এসব অধ্যায় শেষ? এই না 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 না, এত তাড়াতাড়ি অধ্যায় শেষ করা যাবে না, এত তাড়াতাড়ি অধ্যায় শেষ করা যাবে না, তোমাদেরকে 6 মাস ধরে পড়াতে হবে। এই আমরা আবার এই অধ্যায়টা পড়বো, আবার 3-4 দিন ধরে এই অধ্যায়টা পড়বো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হবে না হবে না, এই তোমরা বলো, তোমরা কিচ্ছু বোঝো নাই, আমি আবার পড়াবো কালকে, নেক্সট দিন যে যেটা বোঝো নাই সেটা পড়াবো। হ্যাঁ ওমা, সত্যি সত্যি অধ্যায় শেষ? তাহলে কি কালকে শুক্রবার পরীক্ষা দিবা? না থাক, একটু রেস্ট করো, একটু রেস্ট করো, একটু রেস্ট করো। কি বাচ্চা বাচ্চা অধ্যায়। এইবার আমরা একদম মানব দেহে ঢুকে যাব। হ্যাঁ মানব দেহে ঢুকে যাব। সো কেমনে কি ভাই, তোমাদের বায়োলজির অধ্যায় কয়টা? 5টা। কয়টা শেষ? 3টা। কয় দিনে? তারপরে তো আমি মাঝখানে 2-3 দিন পড়াই নাই। না একটু 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 মাঝে মধ্যে ছুটি দিতে হবে, ছুটি দিলে না মনে হবে যে 4 মাস লাগলো। না হলে কি মনে হবে যে ভাই 3 মাসে শেষ করে দিলেন। কিন্তু আমি যে ঘোড়ার মতো দৌড় দিছি সেটাও কিন্তু না, তোমরা বলতে পারবে না, তোমরা একদমই বলতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, অনলাইনের পড়া না একদম মজবুত হয়। মজবুত মানে কি জানো? টাইম ওয়েস্ট হয় না। যেমন আমি তোমাদেরকে কয় মিনিট পড়াইলাম, দাঁড়াও বলি, 51 মিনিট পড়াইলাম। অফলাইনে তো জীবনে 51 মিনিট পড়ানো হয় না, একটা ক্লাসে অফলাইন হয়, আমরাও তো পড়াই, আমার এখানেও হয় না, মানে অনলাইনটা এটাই সুবিধা। যেমন দেখো অফলাইনে আমরা 5-10 মিনিট পরে যদি ঢুকি, হ্যাঁ 5 মিনিট পরে তো ঢুকবে স্টুডেন্ট বের হতে যেতে, কিন্তু অনলাইনে 9টা বাজলেই এখনো কেন আসতেছে না ভাইয়া, এখনো কেন আসতেছে না, মানে আল্লাহ। আমি তো আজকে প্রচুর ভয়ে ছিলাম, কারণ 6-7-8 মিনিট চলে গেছে, যে তোমরা যে কি গালিগালাজ করো, তো তোমরা গালিগালাজ করো নাই, খুব ভালো লাগতেছে। ওকে, তাহলে নেক্সট ফ্রাইডে মানসিকভাবে প্রিপারেশন নাও। এবার আমরা প্রথম ওই 12 জনকে সার্টিফিকেটও দিব, যদি আমাদের সার্টিফিকেটের খুব একটা ভ্যালু নাই, এই সার্টিফিকেট দিয়ে তোমার জীবনে কোনো কিছু হবে না, বাট তারপরেও থাকে না, হ্যাঁ আমরা ওখানে একটা সার্টিফিকেট পাইছি, আমার ভালোই লাগতো। তো আমরা প্রথম 12 জনকে দিব। আর এই চ্যাপ্টারটা তো খুবই ইজি, আমি চিন্তায় আছি যে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন করব। জিন তত্ত্বে তো তোমাদেরকে একটু ভালোই বাস দেওয়া হয়েছে না, আটকানো হয়েছে, বাট এই চ্যাপ্টার থেকে কিছু করার নাই। ওকে, তার কি তোমাদের তাহলে নেক্সট ক্লাস কি হবে বলো? চক্রটা বুঝতে হবে এবার। হায় হায়, সোহেল বলছে গ্লাইকোজেন স্টার্স খালি চোখে দেখা যায় না। সোহেল দেখা যায় না কেন? তুই যে ভাত খাস, ওই ভাতই তো স্টার্স রে ভাই, ওই ভাত খাস, আলু খাস, ওগুলোই তো স্টার্স। দেখ খালি চোখে, দেখবি, আমি তোরে দেখাই, দাঁড়া। ধুরো, 1 ঘন্টা না হতেই ক্লাসটা শেষ হয়ে গেল। 1 ঘন্টা পূরণ করি। আলু, আলুর ইংলিশ কি ভুলে গেছি তো। সোহেল দেখ, সোহেল এই যে দেখ স্টার্স। সোহেল, সোহেল জীবনে দেখিস নাই, দেখ এটা স্টার্স। তোমাদেরকে একটা মজার বিষয় দেখাই। তোমরা পোম্যাটো দেখছো? পোম্যাটো, যেহেতু টাইম আছে একটু নষ্ট করি টাইমটা। পোম্যাটো দেখছো? হ্যাঁ, জীবনের নাম শুনছো? পোম্যাটো মানে কি জানো? পটাটো এবং টমেটো, পটাটো এবং টমেটোর মিশ্রণ। অর্থাৎ কই ভাই বের হও, এইসব কি, এই যে পোম্যাটো মানে এটার উপরে টমেটো, নিচে পটাটো। সোহেল দেখ, এই যে সোহেল আলু স্টার্স। সোহেল, এ কোন শক্তি কিভাবে আসে? কে রে? মুশফিকুর রহমান, এডিপিতে ফসফেট যুক্ত হতে শক্তি লাগে, এই শক্তি কিভাবে আসে? এই শক্তি হচ্ছে কোষেরই শক্তি, এটিপি, কোষেরই শক্তি ভাই। সো শক্তির একটা তোমরা পড়বা, শক্তির কখনো বিনাশ নাই, শক্তির কখনো ধ্বংস নাই, অনেক প্রকার শক্তি আছে। শক্তি জাস্ট এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তর হয়। সো যখন বন্ধন গঠন হয় তখন যে শক্তিটা লাগে, ভাঙ্গার সময় ওই শক্তিটাই কিন্তু আমরা ফিরে পাই, ওই শক্তিটাই বেরিয়ে আসে।
তো কোষের মধ্যে তো আরো অনেক বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়ার ফলে শক্তি তৈরি হয়। এই যে একটা বিক্রিয়ার ফলে শক্তি তৈরি হলো, তো যে মুশফিক বলছে তাহলে বন্ধন করার সময় ওই শক্তিটা কোত্থেকে আসে, তাহলে কোষের মধ্যে যে শক্তিগুলো তৈরি হচ্ছে সেই শক্তিরই কিছু শক্তি আবার বন্ধন করতে লাগে। হ্যাঁ, এবং ওই বন্ধনের মধ্যে শক্তিটা জমা থাকে, যখন দরকার হয় তখন আবার বেরিয়ে আসে। যেমন টাকার মতো, আমি টাকাটা ব্যাংকে রাখছি, যখন দরকার হলো ব্যাংক থেকে টাকাটা নিলাম। এখন এই টাকাটা কই তৈরি হয়? এই যে আমি পড়ায় তোদের কাছ থেকে টাকা নিছি, এই যে টাকাটা তৈরি হয়েছে, তাহলে কোনো না কোনো ভাবে শক্তিটা তৈরি হয়েছে, এই শক্তি লাগছে, টাকা মানে জমা রাখছি, তারপর কাজের সময় আবার বের করছি। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, ভালো থাকো। তাহলে পোম্যাটো কে কে দেখলা প্রথম? পোম্যাটো কে কে প্রথম দেখলে? এটা মেডিকেল আসছিল এই কয়েক বছর আগে। হাত তোলো, কে কে পোম্যাটো দেখলা? না বিশ্বাস হচ্ছে না? এটা কি বিশ্বাস হচ্ছে তোমাদের? যাও যাও, নর্মালি 10টা পার হয়ে গেছে। আমি আমি হ্যাঁ, ম্যাক্সিমামই প্রথম দেখছে, আগে কেউ দেখে নাই। সোহেল কি স্টার্স দেখতে পাইছে এবার চোখে? সোহেল কি স্টার্স দেখতে পাইছে? সোহেলকে আমি গ্লাইকোজেনও দেখাই। সোহেল, গ্লাইকোজেন যদি ওভাবে খাদ্যের মধ্যে দেখানো যাবে না, পাউডার ফর্মে থাকে। গ্লাইকোজেন পাউডার সোহেল জীবনে দেখ, এই যে গ্লাইকোজেন পাউডার দেখ, চায়না গ্লাইকোজেন, দেখে নে জীবনে একবার। তো ভালো থেকো, ভালো থেকো ভাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। এইটার উপর ভালো করে পরীক্ষা দাও। দেখো, আমি 10 জনকে পুরস্কৃত করি, কিন্তু 40 পাইছে 12 জন, আমি 12 জনকে পুরস্কার দিলাম। তোমরা যদি 30-40 জন যারা পরীক্ষা দিবা অফলাইনে, 40 জনই যদি ফার্স্ট হও, 40 জনকে আমি পুরস্কার দিব। আমি এত কিপটাও না, বুঝতে পারছো? তোমরা ভালো করে পড়ো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ও আশালতা বলছে একটা ভিডিও দেখাবেন। আমি না ভয় পাচ্ছি ওই ভিডিও দেখাতে, কারণ ওই ভিডিওর মধ্যে যে সকল কথাবার্তা আছে সেইগুলো না তোমার বইয়ের লেখা নাই। এখন বইয়ের লেখা নাই, আবার ভিডিও দেখলা, মিলাইতে না পারলে তখন এটাও আউলায় যায় যদি, এই জন্য ভয় পাচ্ছি। ওই যে সূর্যের আলো আসলো, ক্লোরোফিল সক্রিয় হলো, এই সক্রিয় হওয়া মানে ইলেকট্রন বেরিয়ে গেল, এবং সেই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করলো পানির আসলে ইলেকট্রন। বাট এই জিনিসগুলোর কোনো এক্সপ্লানেশন তোদের বইয়ে নাই। এখন তোদেরকে যদি আমি এগুলো পড়াতে চাই, তোরা যদি আবার পাগল হয়ে যাস, তখন তো আমার কাছে আবার চিকিৎসা করাতে আসতে হবে, তো ঝামেলা তো। সো কি দরকার আছে? না, দরকার নাই, থাক না। আগে আমরা একবার শেষ করি, একবার শেষ করি। তোমরা তো আছোই গ্রুপে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।